নমস্কার, আপনারা দেখছেন নিউজ ডেইলি বাংলা। সঙ্গে রয়েছে বিনয়। এই মুহূর্তে আমার সামনে রয়েছে বারাসাতের 3 বারের প্রাক্তন বিধায়ক এবং টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার। সদ্য নির্বাচন গেছে এবং নির্বাচনে তৃণমূলের বিপর্যয় হয়েছে, তৃণমূল সরকার থেকে চলে গেছে। ঠিক সেই বিষয়ে কেন গেল, কি কারণ ছিল, সতেজ সিনেমা নিয়ে, সিনেমার ভবিষ্যৎ কি ইন্ডাস্ট্রির, সেই সব কিছু আমরা শুনবো। সঙ্গে থাকুন। প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। থ্যাংক ইউ। যে বিষয়টা কেন শুভেচ্ছা দিলে? দিলাম এই অর্থে যে দিলাম এই অর্থে যেহেতু দিলাম এই অর্থে যে আপনি আপনার যেহেতু ইন্টারভিউটা নিচ্ছি, সাক্ষাৎকারটা নিচ্ছি, সেই জন্য একটা শুভেচ্ছা আমাদের চ্যানেলের তরফ থেকে। চ্যানেলকেও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। নমস্কার, শুভেচ্ছা, নতুন বছর, ভালো থাকুন, সুস্থ থাকুন। বল। তৃণমূল 15 বছর রাজত্ব করেছে, ভেবেছিল অনেকেই যে 34 বছরের রেকর্ড হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে ফেলতে পারবে, কিন্তু দেখা গেল বাস্তবে তা হলো না। 15 বছর পরেই, ঠিক যখন তৃণমূল সরকার চলে গেল, ঠিক সে বছরই আপনিও মোটামুটি বলা যায় যে আপনি টিকিটও পেলেন না এবং আপনি রাজনৈতিকভাবে পিছিয়ে যে পুরোপুরি সিনেমায়, মানে টিকিট পেলাম না এটা বলা ভুল হবে, কারণ আমি টিকিট চাইনি। তো যদি কেউ না চায় কিছু, তাহলে পেলো না বলা ভুল হবে। তো আমি যেটা যেমন দেওয়া হয়নি, আমি চাইনি, তাই আমাকে রেহাই দেওয়া হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে তৃণমূলের যে এইরকম বিপর্যয়, অতি বড় তৃণমূল সমর্থক আশা করতে পারেনি। এবং যেদিন নির্বাচন গণনা চলছে, সেই নির্বাচন গণনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আপনারা কেউ কাউন্টিং হল ছেড়ে যাবেন না, লাস্ট 100টা বাকি আছে, আমরাই সরকারে ফিরবো। এতটা আত্মবিশ্বাসী ছিলেন, তারপরে এই বিপর্যয়। কি বলবেন? এটা বলা মুশকিল, এটা কেউই বলতে পারবে না। অ্যাকচুয়ালি কোনো প্রেডিকশন করা যায় না এটাতে, কারণ কেউই ভাবেনি। আমার ধারণা যে অমিত শাহজি কিংবা আমাদের এর প্রাইম মিনিস্টার, তিনিও বোধহয় কল্পনা করতে পারেননি, বোধহয় শুভেন্দুবাবু কল্পনা করতে পারেননি যে এরকম হতে পারে, কিছু একটা এত বড় একটা ঘটনা ঘটতে পারে। সেই হিসেবে আমার মনে হচ্ছে যেটা কেউই যেটা ভাবেনি, অকল্পনীয় একটা ঘটনা ঘটলো এত বড় মার্জিনে, মানে 207 আর 80 এই প্রপোর্শন হয়ে যাবে। বলা যেতে পারে জাস্ট আমাদের লাস্ট ইয়ারের, মানে 21-এ যেরকম আমরা জিতেছিলাম যেভাবে, ওদের 77 ছিল, আমাদের মধ্যে 213 হয়ে গেছিল, প্রায় বিশাল নাম্বার হয়ে গেছিল আমাদের। সেইটার জাস্ট রিভার্স, উল্টো হয়ে গেল। এটা আনএক্সপেক্টেড, কিন্তু ঘটেছে ঘটনা। তাই মানুষ এটা ওই অ্যান্টি ইনকামবেন্সি, একটাই ফর্মুলা আছে, তাইতে এটা হয়। সেটা হচ্ছে যেভাবে শুরু করেছিল তৃণমূল, যেভাবে সিপিএম শুরু করেছিল বহু বছর, 34 বছর আগে, সেইটা আলটিমেটলি কিন্তু সেই আদর্শটা আর ওই সরকারটা রাখতে পারে না। মানে এটা তখন নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে আস্তে 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 ওটা ডিস্ট্রয় হতে থাকে, তখন ওই করাপশন ঢুকতে থাকে, এখানে ফুল অফ করাপশন হয়ে যায়। এবং সেটা বুঝতে পেরেই আমি আসলে পার্টি থেকে অব্যাহতি চেয়েছিলাম যে আমায় এবার ছেড়ে দেওয়া হোক, আমি চাইছি না। কাকতালীয় ভাবে একটা ঘটনা ঘটে গেল, আপনি দাঁড়ালেন না, আর বারাসাত বিধানসভাটা হার হলো তৃণমূলের। কোথাও যেন মিলে যাচ্ছে ভাবে হার হলো, যে যত ভোটে হেরেছে সেটা তো ভাবা যাচ্ছে না। সে তো প্রায় আমার জেতার মার্জিন, মানে ওরমভাবে আমি জিততাম। আমি তো শুরু করেছিলাম বোধহয় কত 49,000 ভোট দিয়ে জেতা শুরু করেছিলাম। তারপরে কমেছে, পরের 2 বছরে কমেছে, কিন্তু তাও অনেক ওপরে ছিল, ভালোই ছিল জায়গাটা, মানে 25,000-এর ওপর ছিল প্রায়। তো সেই জায়গাটা হঠাৎ যে রিভার্স হয়ে গেল, ওটা এরমই আর কি, মানে বিজেপির সঙ্গে যেমন তৃণমূল হলো, তেমনই যেন এটা আমার ওখানে যেন রিভার্স হয়ে গেল, বিজেপি সেরকম ভাবে বেরিয়ে গেল। না, আমি এই জায়গাটা একটা প্রশ্ন আমার আসছে সামনে। যেমন আপনি 15 বছর ওখানকার বিধায়ক ছিলেন, বারাসাতবাসীর মনের মধ্যে আপনি একটা একাত্ম হয়ে উঠেছিলেন। বারাসাতবাসীকে এরকম মনে করি যে আমাদের পছন্দের প্রার্থী নেই চিরঞ্জিত চক্রবর্তী, আমরা তৃণমূলের সঙ্গে নেই, এরকম কি ব্যাপারটা মনে করছে? সেটা তো আমার মনে হওয়ার কিছু ব্যাপার নেই। সেটা তো বারাসাতবাসীকে আমি বলি, তারা উত্তর দেবে, এটা তারা পারবেন বলতে যে কি মনে হয়েছে তাদের। কিন্তু যিনি চলে গেছেন, নিজে স্বতঃপ্রণোদিত হয়ে যিনি রিটায়ার করেছেন,
তো তাকে নিয়ে ভেবে লাভ নেই, আপনারা আবার নতুন করে ভাবতে আরম্ভ করুন, নতুন মানুষকে নিয়ে ভাবতে আরম্ভ করুন, নতুন পার্টিকে নিয়ে, নতুন গভর্নমেন্টকে নিয়ে, কারণ সেটাই প্রগ্রেসিভ হবে। আমি তো পজিটিভ পার্সন, কাজে মনে করবো সেটাতে ভালো হবে। বারাসতের অনেক 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 উন্নতি হোক, আপনারা সবাই অনেক ভালো থাকুন, এটাই আমার কামনা, এটাই আমি চাইবো। আমি এই মুহূর্তে যে প্রশ্নটা দিয়ে সারা রাজ্য উত্তাল চর্চায়, বাসে ট্রামে, যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়ে তিনি ইস্তফা দিলেন না রাজ্যপালের কাছে গিয়ে, এবং ঠিক 2011 সালে বামফ্রন্ট যখন ক্ষমতায় থেকে চলে গেছিল বুদ্ধবাবু ঠিক 1টার সময়, তখনও ফলাফল কিচ্ছু ঘোষণা হয়নি, তিনি ট্রেন দেখে বুঝতে পেরেছিলেন যে তৃণমূলের দিকে যাচ্ছে, তিনি সোজা রাজভবনে গিয়ে তার ইস্তফাপত্র দিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, সরকারি গাড়িতে ইস্তফা দিয়ে এসে যখন নামলেন তখন তিনি নিজের দেওয়া পার্টির গাড়িতে ফিরে গেলেন। খুব ভালো, ভীষণ ভালো এক্সাম্পল, একটা মনে রাখার মতো এক্সাম্পল, দারুণ ভালো। এটা তো ঠিক আছে, কিন্তু এখানে যদি এরকম কোনো ডিসস্যাটিসফ্যাকশন থাকে, যদি কোনো এরকম ধরনের কারণ থাকে, যেটা মমতা দেবী বলছেন, সেটা হচ্ছে যে আমরা হারিনি, হারানো হয়েছে, যদি সেটা বুদ্ধদেববাবুর ছিল না, বুদ্ধদেববাবু মেনেই নিয়েছিলেন যে হেরে গেছেন, আর সেটা নিয়ে যদি এখন যেটা শুনছি আমি, উনি যেতে চাইছেন সুপ্রিম কোর্টে এটার এগেনস্টে, মানে এটা আনফেয়ার ইলেকশন হয়েছে বলে, যদি সেটা নিয়ে তিনি যেতে চান, সেক্ষেত্রে কিন্তু উনি পারবেন না ওই পদত্যাগ করে দিতে। সারেন্ডারটা করা যায় না, কারণ সারেন্ডার করে দিলে কিন্তু কেসটা শেষ হয়ে গেল। তাহলে আমি আর বলতে পারি না যে, মেনে নেওয়ার পরে বলতে পারি না আমার কিন্তু বলার আছে, আবার বলতে পারি, এটা বলা যায় না। সেই জন্য আমার যদি বলার থাকে তাহলে আমি সারেন্ডার করব না। উনি সেটাকেই পলিসিটা ফলো করেছেন, আমার মনে হয় যেটা। না, তাহলে এটা তো মনে হচ্ছে কোথাও মানুষের রায়কে অস্বীকার করা। না, মানুষের রায়কে না, মানুষের রায়টা, উনি মানুষের রায়টাকে নিয়েই কিছু করা হয়েছে কিনা ভাবছেন হয়তো, যে হয়তো কিছু টেকনিক্যাল কিছু কারসাজি আছে, সেটা মনে করছেন হয়তো। সেটা প্রুফ করতে হবে, কোর্টে গিয়ে প্রুফ করবেন যদি পারেন করতে, দেখা যাবে। আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণ ব্রিগেডে হবে, তারা রাজভবনে করবেন না, এবং তারা বলছেন যে আমরা খুব সম্ভবত রাইটার্স বিল্ডিং থেকে সরকার পরিচালনা করব। নতুন যে সরকার গঠিত হচ্ছে তাদের কাছে মূল আশা কি রাখছেন? আশা রাখবো যে প্রভূত উন্নতি করতে হবে পশ্চিমবাংলাকে। ওরা যে যে প্রমিস করেছেন, যতগুলো জিনিস প্রমিস করেছেন ওদের, এতে দেখলাম ম্যান্ডেট আছে, তাদের দেখলাম যেভাবে প্রচুর জিনিস দেবেন বলেছেন, ওরা প্রচুর সাহায্য করবেন বলেছেন। আর যেহেতু ডাবল ইঞ্জিন সরকার, আমার হচ্ছে মাসও পাবলিকও সেটাই ভেবেছে, ডাবল ইঞ্জিন সরকার, তার মানে যেটা স্টেট পারে না করতে, যেটা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে, এরকম আর কি। বড় বড় প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্প করলে তো সুবিধা হবে। আর আমাদের সেই সিপিএম এর সময় থেকে শুনে আসছি, যেহেতু কংগ্রেসের সময় ডবল ইঞ্জিন ছিল, কিন্তু সিপিএম থেকে যখন শুরু হলো, সেটা হচ্ছে এই কেন্দ্রের বঞ্চনা, এই আমরা শুনে এসেছি। আবার এতদিন ধরে আমাদের তৃণমূলের ক্ষেত্রেও একই কেন্দ্রের বঞ্চনা, ওটাই শুনে এসেছি। তো এবার তো আর কেন্দ্রের বঞ্চনা রইল না, এবার কেন্দ্র তো আমাদের সঙ্গে এসে গেল, দু জায়গায় ডাবল ইঞ্জিন হয়ে গেল। এবার সেই প্রশ্নটা আর উঠছে না যে কেন্দ্র আমাদের বঞ্চিত করছে, কেন্দ্র আমাদের টাকা দিচ্ছে না, কেন্দ্র আমাদের ওটা দিচ্ছে না, সেটা দিচ্ছে না, এই প্রশ্নটা উঠবে না। তো তাই যদি তাহলে বিউটিফুল কোঅপারেশন হওয়া উচিত, এবং সেক্ষেত্রে তো একটা জায়গার উন্নতি হবেই হবে, হওয়া উচিত। তো দেখা যাক না কি হয়, কেমন। আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যে পরিস্থিতি এখন চলছে, তার কতটা পরিবর্তন আশা করছেন? ভালো হওয়া উচিত, ওই একই জিনিস বলছি, একটা উন্নতি তো আমরা চাইছি সবাই মিলে। শুধু যেটা করতে হবে, পলিটিক্সটা এসে আসলে ইন্ডাস্ট্রিটার অনেক ক্ষতি করে দিয়েছে। প্রচুর বম্বে থেকে প্রযোজক আছে, যারা এখানকার প্রযোজক অনেক আছে, যারা ইনভেস্টমেন্ট করতে চাইছে না, কারণ এটা ট্রাবলড ইন্ডাস্ট্রি হয়ে গেছে না, এর ভেতরে অনেক রকম প্রবলেমস আছে এই ইন্ডাস্ট্রিটার মধ্যে, এটা মনে করে তারা ছবি করতে চাইছিলেন না। আর ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, মানে সিরিয়াল, ওটিটি এগুলো তাও হচ্ছে, তৈরি হচ্ছে, কিন্তু সিনেমাটা আর প্রায় তৈরি হচ্ছে না, এবং দেখছেও না লোকে। অদ্ভুত ব্যাপার, একটা হেট্রেডও তৈরি হয়েছে, কেন যায় না সিনেমা আর্টিস্টদের সম্বন্ধে। হয়তো এটা পলিটিক্স করার জন্য হয়েছে, অনেক কিছু কারণ থাকতে পারে। তো সেগুলো বসে ভেবে দেখতে হবে। আমাদের আর্টিস্ট ফোরাম থেকে আমরা প্রয়াস নিচ্ছি অনেকগুলো কাজ করার। উত্তম কুমারের ওপর তার সেন্টুরিতে একটা ছবি করার প্রয়াস চলছে, চেষ্টা চলছে।
আমরা এই মেডিকেল দিয়ে অনেকগুলো এ থেকে অর্গানাইজেশন থেকে মেডিকেল হেল্প পাচ্ছি, তারা বলেছে দেবে আমাদের, সেটা দিয়ে সমস্ত আমাদের যারা আর্টিস্ট আছে, টেকনিশিয়ানস আছে, তাদের যাতে চিকিৎসার ব্যবস্থা করব। এর সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে আমাদের একটা আপলিফমেন্ট দরকার হচ্ছে, যে পুরো ইন্ডাস্ট্রির যে ইমেজটা খারাপ হয়েছে সেইটাকে একটু লিফট করতে হবে। আসলে আমরা ওভার এক্সপোজ করে ফেলেছি আমার মনে হয় নিজেকে। উত্তম কুমার যেটা বলতেন সবসময় সেটা হচ্ছে, আর্টিস্ট যদি নিজেকে লুকিয়ে না রাখে তাহলে পর্দায় দেখার জন্য কেন টিকিট কাটবে মানুষ? তার মানে একটা রহস্য তো রাখতে হবে, একটা ফ্যান্টাসি, একটা রূপকথা তো বানাতে হবে। তো রূপকথা বানাতে গেলে যদি ঘোড়ায় করে আপনার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থেকে রাজকুমার, তাহলে কিন্তু হবে না, তাকে পর্দায় থাকতে হবে খালি। তো সেই জায়গাটা আমাদের তৈরি করতে হবে, আমাদের আবার ফিরতে হবে যে আমাদের হারিয়ে যাওয়া গ্লোরিতে, সেই গৌরবে আবার। গতকাল দেখলাম রুদ্রনীল ঘোষ একটা বলেছে যে ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। আগে 150 ছবি হতো, এবারে এখন 30 থেকে 35টা ছবি হয়। আমি চেষ্টা করব যে বাইরের থেকে ইনভেস্টমেন্ট এনে টালিগঞ্জে দেওয়ার। হ্যাঁ, খুব ভালো, তো ভীষণ ভালো কাজ করবে। রুদ্রকে বলবো সেটা করতে, রূপাকে বলবো, পাপিয়াকে বলবো, যারা যারা ওদের এতে আছে, যদি তারা মিনিস্ট্রিতে আসে তাহলে আরো ভালো হবে। না হলেও যেন যদি এনকারেজ করে এখানকার সিনেমা হচ্ছে আমার মা, যে মা বড় কষ্টে আছে, বড় দুঃখে আছে, চোখে জল, ছেঁড়া কাপড় পরে আছে। আমি চাইবো সে আরো সুন্দর থাকুক, ভালো থাকুক, পথ্যি পাক, নতুন শাড়ি পাক, চোখের জল মুছিয়ে মুখে হাসি আসুক, এটা তো আমি চাইবো। কাজে আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব যখন আবার 130টা 150টা ছবি তৈরি হবে এখানে, আর সবাই অবাক হয়ে দেখবে, সিনেমা হলের সংখ্যা বাড়বে। তো সেই সমস্ত কিছু করার জন্য একটাই কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে পলিটিক্স ঢুকে বলা হয় যে নষ্ট করেছে আমাদের ইন্ডাস্ট্রিকে, সেই পলিটিক্সটাকে বাড়িতে রেখে কিংবা গেটে ঢোকার আগে বাইরের গাড়িতে রেখে যেন সবাই ঢোকে, একটা সানগ্লাসের মতো সেটাকে চোখে লাগিয়ে যেন না ঢোকে, ওটাকে গাড়িতে থাকুক, বাইরে থাকুক। আরেকটা বিষয় দেখলাম যে রাজ চক্রবর্তী এবং দেব এবং সায়ন্তিকা, দেব হারেনি কিন্তু সায়ন্তিকা রাজ চক্রবর্তী হেরে গিয়ে বলছে যে রাজনীতি আর থাকতে চায় না, রাজনীতি থেকে অবসর। এটা হেরে যাওয়ার জন্যই এই কথা। আমি জানবো কিছু, সেটা ওরা জানে। তবে হ্যাঁ, তারপরে বলছে, তাদের লোকে এটাই বলবে হয়তো। আমি এর জন্য আগেই বলে দিয়েছিলাম, আগে শুধু না, আমি অনেক আগে থেকেই বলছিলাম ছেড়ে দেওয়ার জন্য, আরো 5 বছর আগে থেকে বলছিলাম আমি যে এবার ছেড়ে দিন, এবার ছেড়ে দিন। তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি কি এবারে রাজনীতি মুক্ত হবে, এটা আশা করছেন? হওয়া উচিত, হতে হবে, এটা তো আশা করছি, শুধু না হতে হবে, চেষ্টা করতে হবে এটা রাখতে এইভাবে। তাহলে মানুষের যে পছন্দের কমার্শিয়াল সিনেমা আমরা বলে থাকি, সেই ধরনের ছবি মানুষ আবার দর্শকরা দেখতে পাবে। কমার্শিয়াল ছবি কি বেটার সিনেমা, এর কোনো ভেতরে কোনো বিভেদ নেই আসলে। সবই হওয়া উচিত, সবগুলো নিয়েই চলতে হবে, বানাতে হবে। এখন অব্দি নতুন সরকার এসছে, কিন্তু সরকার গঠন হবে কালকে, কিন্তু মুখ্যমন্ত্রী আমরা জানি না কি হবেন, এখনো প্রকাশ্যে আসেনি। আপনি দীর্ঘদিন ধরে এই রাজ্যে রয়েছেন, জন্ম এখানে, সেই জায়গা থেকে রাজনীতি করেছেন 15 বছর, একদম সক্রিয় রাজনীতি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয়, মানে আপনার একটা আইডিয়া যদি জানতে চাই কে হতে পারেন? এইটাই বলতেই পারছি না, এটা একদম আমার পক্ষে বলা সম্ভব না। এই পার্টি জানে, বিজেপি পার্টি, তারা নিজেরা জানে, নিজেরা এসে করবে, তারা ডিসাইড করে ফেলবে, কালই তো জেনে যাবে। আর কি এত অধৈর্য হওয়ার কোনো কারণ নেই, কালই জানতে পারবো নতুন কে আমাদের এখানে চিফ মিনিস্টার হচ্ছে। শুভেচ্ছা রইল অনেক। একদম শেষের দিকে চলে এসেছি, যে আগামীকাল রবীন্দ্র জয়ন্তী, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যে পাড়ায় পাড়ায় রবীন্দ্র জয়ন্তীটাকে পালন করতে। আপনি একজন রবীন্দ্র অনুরাগী, সেই জায়গায় আগামীকাল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কি বার্তা থাকবে? হ্যাঁ, রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রসঙ্গীত চিরকাল থাকবে, মানুষের একেবারে অন্তরে থাকেন রবীন্দ্রনাথ। তো ফলে সে তো থেকেই যাবে, এবং সেটা কালকে মমতা দেবী যেমন বলেছেন আমাদের ওখানে বাজবে রবীন্দ্রসঙ্গীত কোনো, সেটা খুব ভালো, খুব ভালো একটা উদ্যোগ, সেটা প্রয়াস ভালো, আমি তো সাপোর্ট করছি সেটাকে, নিশ্চয়ই হোক। যদি বিজেপির পক্ষ থেকেও যদি রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করেন তারা, তাহলেও ভালো লাগবে, আমার খুব ভালো লাগবে।
আপনার অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত আমরা শুনেছি ইউটিউবের মাধ্যমে। আপনার পছন্দের একটি গান যদি দুকলি আমাদের কাছে গেয়ে শোনান। এর ভাই খালি গলায় শুনলে কি ভাল লাগবে জানি না আমি, কিভাবে হবে। জাস্ট দু লাইন হতে কথা, যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, যদি জানতেম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।